আচ্ছা, আমরা যখন কোনো দোকানে একটা নতুন পোশাক হাতে নিই কি দেখি? ডিজাইনটা কেমন, রংটা সুন্দর কিনা, তাই তো? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই পোশাকটার পেছনে একটা আস্ত গল্প লুকিয়ে আছে? একটা বিশাল গ্লোবাল গল্প। চলুন আজ আমরা সেই গল্পের ভেতরেই একটু উকি দিই। একটু ভাবুন তো, আমাদের হাতের এই শার্টটা বা জিন্সটা দোকানে আসার আগে ঠিক কতটা পথ ঘুরে এসেছে। মানে সেই তুলা চাষ থেকে শুরু, তারপর সুতা তৈরি, কাপড় বোনা, সেলাই, আর সবশেষে জাহাজে করে সারা বিশ্বে ছড়িয়ে পড়া। কি বিশাল এক আয়োজন, তাই না? কিন্তু এই লম্বা সফরের সবচেয়ে জরুরি অংশটা কারা বলুন তো? হ্যাঁ, সেই মানুষগুলো যাদের হাতে এই পোশাকগুলো তৈরি হয়। আর আশ্চর্যের ব্যাপার হলো তাদের গল্পটাই, তাদের কাজের জায়গার আসল ছবিটাই প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। 2013 সালের রানা প্লাজার সেই ভয়াবহ ঘটনার কথা তো আমাদের সবারই মনে আছে, তাই না? পুরো বিশ্ব কেঁপে উঠেছিল। আর তখনই বড় করে প্রশ্নটা সামনে আসে পোশাক শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে। ঠিক এরপরই আন্তর্জাতিক শ্রম সংস্থা মানে ILO 2017 সালে এই শিল্পের ওপর একটা বিস্তারিত সমীক্ষা চালায়। তো আজকে আমরা সেই রিপোর্টের তথ্যগুলো নিয়েই কথা বলবো। চলুন শুরু করা যাক। তো সবার আগে চলুন জেনে নিই কারা বানাচ্ছেন আমাদের এই পোশাকগুলো। শুধু কিছু সংখ্যা বা ডেটা নয়, আসুন মানুষগুলোকে একটু কাছ থেকে চেনার চেষ্টা করি। তাহলে মূল প্রশ্নটা হলো কারা তৈরি করেন আমাদের পোশাক? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের এই বিশাল শিল্পের একেবারে কেন্দ্রে নিয়ে যাবে। চলুন কিছু ডেটা দিয়ে তাদের একটা ছবি আঁকার চেষ্টা করা যাক। দেখুন, এই শিল্পের 60% কর্মী কিন্তু নারী। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এর মানে হলো এই শিল্পটা লক্ষ লক্ষ নারীর ক্ষমতায়ন আর অর্থনৈতিক মুক্তির একটা বিশাল প্ল্যাটফর্ম। আর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই বিশাল কর্মশক্তির প্রায় 94.4%ই হল তরুণ, মানে তাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে। তার মানে এটা অসম্ভব এনার্জেটিক আর ডাইনামিক একটা সেক্টর, যা চলছে দেশের তরুণদের কাঁধে ভর করে। সবচেয়ে বড় কথা হলো এদের মধ্যে 39% কর্মী তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাবা যায়? মানে এই চাকরিটা তাদের জন্য শুধু একটা চাকরি না, এটা তাদের পুরো পরিবারের বেঁচে থাকার অবলম্বন। আচ্ছা, এবার চলুন কথা বলি এই শিল্পের সবচেয়ে আলোচিত দুটো বিষয় নিয়ে, বেতন আর কাজের সময়। এখানে আমরা দেখব কাগজে কলমে যা আছে তার সাথে বাস্তবের মিল কতটুকু। আইন আর বাস্তবতার ফারাকটা দেখুন। দেশের শ্রম আইন বলছে দিনে সর্বোচ্চ 2 ঘন্টা ওভারটাইম করানো যাবে, কিন্তু রিপোর্ট কি বলছে? 40.5% কারখানাতেই কর্মীদের এর চেয়ে বেশি সময় কাজ করতে হচ্ছে। ব্যবধানটা বেশ স্পষ্ট, তাই না? আর এই অতিরিক্ত কাজটা কিন্তু সবসময় স্বেচ্ছায় হয় না। কর্মীদের উপর চাপটা কেমন সেটা এই কথাগুলো থেকেই পরিষ্কার। কেউ যদি ওভারটাইম বা রাতের শিফটে কাজ করতে না চায়, তাহলে তাদের অ্যাটেন্ডেন্স বোনাস কেটে নেওয়া হতো, এমনকি চাকরি চলে যাওয়ার ভয়ও দেখানো হতো। এই চার্টটা দেখলে কর্মীদের আর্থিক অবস্থাটা আরও পরিষ্কার হবে। দেখুন, 24% কর্মী তাদের কম বেতন নিয়ে চিন্তিত, 35% গত 1 বছরে কোনো টাকাই জমাতে পারেননি, আর 13.4% তো ঠিকমতো বেতন স্লিপই পান না। সব মিলিয়ে একটা বেশ চাপের পরিস্থিতি। এবার আসা যাক নিরাপত্তা বা সেফটির প্রসঙ্গে। রানা প্লাজা দুর্ঘটনার পর এটাই ছিল সংস্কারের সবচেয়ে বড় জায়গা। চলুন দেখি পরিস্থিতি কতটা বদলেছে। একটা ভালো খবর দিয়ে শুরু করি। সমীক্ষায় দেখা গেছে 72% কর্মী রানা প্লাজার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। এটা কিন্তু সত্যি একটা বড় এবং ইতিবাচক পরিবর্তন। এই যে দেখুন, ছবিগুলোতে সেই পরিবর্তনের ছাপ স্পষ্ট। ফায়ার এক্সটিংগুইশার, হার্ড হ্যাট, এই ধরনের সেফটি ইকুইপমেন্ট এখন অনেক কারখানাতেই একটা স্ট্যান্ডার্ড ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা কর্মীদের মনে অবশ্যই একটা আস্থা তৈরি করে। কিন্তু সার্বিকভাবে সন্তুষ্টি থাকলেও প্রতিদিনের কাজের ক্ষেত্রে কিছু উদ্বেগ কিন্তু রয়েই গেছে। আচ্ছা, কারখানার ফ্লোরে কাজ করার সময় কর্মীরা ঠিক কতটা নিরাপদ বোধ করেন? যদিও বড় বড় কাঠামোগত নিরাপত্তার উন্নতি হয়েছে, কিন্তু দৈনন্দিন কিছু সমস্যা কর্মীদের এখনও ভাবায়। যেমন কারখানার পরিবেশ অতিরিক্ত গরম বা ঠান্ডা হওয়া, ছোটখাটো দুর্ঘটনা বা আঘাতের ভয়, ধুলোবালি বা দূষিত বাতাস, এই বিষয়গুলো কিন্তু রয়েই গেছে। আর এটা তো একটা মারাত্মক ঘাটতি। প্রায় 42% কর্মী বলছেন তাদের কর্মক্ষেত্রে যৌন হয়রানি মোকাবিলার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালাই নেই।
এটা কর্মীদের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন। এই বিশ্লেষণের শেষে এসে চলুন কিছু কাঠামোগত চ্যালেঞ্জ আর ভবিষ্যতের পথের দিকে তাকাই, কারণ গল্পটা এখানেই শেষ নয়। সামনে এগোবার আগে ট্রেড ইউনিয়ন জিনিসটা কি তা একটু সহজ করে বোঝা দরকার। এটা আসলে কর্মীদের নিজেদের একটা সংগঠন, যা তাদের অধিকার, বেতন, কাজের পরিবেশ এসব বিষয় নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে। এখানকার তথ্যটা কিন্তু বেশ মজার। দেখুন, একদিকে প্রায় ৩২% ম্যানেজার মনে করেন ট্রেড ইউনিয়ন ব্যবসার জন্য একটা বড় সমস্যা, অথচ বাস্তবে ইউনিয়ন আছে মাত্র ৩.৬% কারখানায়। মানে যেটার অস্তিত্বই প্রায় নেই, সেটা নিয়েই এত দুশ্চিন্তা। তাহলে প্রশ্ন আসতেই পারে, ইউনিয়নের সংখ্যা এত কম কেন? এর একটা বড় কারণ হলো এই 30%-এর শর্ত। আইন অনুযায়ী একটা ইউনিয়ন তৈরি করতে কারখানার কমপক্ষে ৩০% কর্মীর সমর্থন লাগে, যা জোগাড় করা বেশ কঠিন। আবার মুদ্রার আরেকটা পিঠও আছে। কারখানা মালিকদেরও কিন্তু অনেক চ্যালেঞ্জ সামলাতে হয়, যেমন কাঁচামালের দাম বেড়ে যাওয়া, ডলারের দামের ওঠানামা আর আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা কমে যাওয়া। এই চাপগুলো পুরো ব্যবসার ওপরে প্রভাব ফেলে। তো সব মিলিয়ে এই রিপোর্টটা আমাদের একটা পরিবর্তনশীল শিল্পের ছবি দেখায়। অনেক ভালো কিছু হয়েছে, কিন্তু অনেক কাজ এখনো বাকি। এখন শেষ প্রশ্নটা হলো, এই শিল্পের সামনের দিনগুলোতে একজন সচেতন ক্রেতা হিসেবে আমাদের ভূমিকাটা ঠিক কী হতে পারে?